প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। 7 দিন থেকে আমি রানা ইসলাম। আমরা আজকে কথা বলতে চাই আমাদের আয়োজনে ইনোভেশন, দক্ষতা এবং কিভাবে আসলে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি সেই বিষয়গুলো নিয়েই। আর আলোচনার শুরুতেই পরিচিত হয়ে নেই যেভাবে বরাবর আমরা হই। আমাদের সাথে রয়েছেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও ডক্টর বিকর্ণ কুমার ঘোষ। বিকর্ণ কুমার ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জনাব রানা ইসলাম। তার পাশেই আছেন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডক্টর তানজিপা রহমান। তানজিপা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে আরও একজন আছেন এফবিসিসিআইয়ের উপদেষ্টা এবং বেসিসের সাবেক সভাপতি। এবং বিশেষ করে এই যে মানে নতুন যে বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যেখানে তার রয়েছে অনেক ধরনের জানাশোনার জায়গা, জ্ঞান এবং বিভিন্নভাবে তিনি আমাদের এই নতুন বাংলাদেশ সম্পর্কে অনেক কথাই হয়তো বলতে পারবেন। আমাদের সাথে রয়েছেন সৈয়দ আলমাস কবির। আলমাস ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আলোচনা শুরুটাই করতে চাই আপনাকে দিয়ে যে চতুর্থ শিল্প বিপ্লব, একই সাথে যদি আমরা বলি যে আমাদের স্মার্ট বাংলাদেশ, যেখানে আমরা ভিশন 2041-এর মধ্যে একটা উন্নত জাতিতে পরিণত হতে চাই, আমরা নানাভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে যাচ্ছি, কাজ করছি। আপনার কাছে মনে হয় যে কতটা ইফেক্টিভলি আমরা পুরো ন্যাশনকে আসলে এখানে সম্পৃক্ত করতে পেরেছি? জি, আবারও ধন্যবাদ। দেখুন, আমরা গত 15 বছর ধরে কিন্তু একটা এই যে আইটি বিষয়, এইটার উপরে কিন্তু আমাদের সরকারের একটা বড় ফোকাস রয়েছে এবং এই আইটি ইন্ডাস্ট্রির প্রতি একটা বিরাট সাপোর্ট রয়েছে। এটা কিন্তু এভিডেন্ট এবং এটা কিন্তু সবাই দেখেছে, সবাই জেনেছে। এবং আমরা দেখেছি যে আমরা গত কয়েক বছর ধরে কিন্তু আমাদের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করে ফেলেছি, একটা ডিজিটাল করে ফেলেছি। সো ডিজিটাল বাংলাদেশের যে ফ্যাব্রিকটা বা ফাউন্ডেশনটা, সেটা কিন্তু একটা তৈরি হয়ে গেছে। এখন আপনি যেটা বলছিলেন যে 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হতে চাই এবং সেজন্য আমরা সেভাবে যাতে আমরা কাজ করতে পারি, সেভাবে আমাদের এখন কিছু পরিকল্পনা করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে। সরকারের সাপোর্ট আছে, আমি বারবার করে বলছি, আমাদেরও সেই ইচ্ছাটা আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোথায় যেন ঠিক সেই সিঙ্কটা হচ্ছে না। যেটা হচ্ছে যে এটা অবশ্য আমাদের কিন্তু সেই অনন্তকাল ধরে আমরা বলে আসছি যে ওই যে আমরা বলি না যে একবার বসা এসে রাস্তা কাটে, আবার পরে এসে দেখা গেল বিটিসিএল এসে রাস্তা কাটে। সমন্বয়টা, কোঅর্ডিনেশনটা, এই কোঅর্ডিনেশনের অভাবটা এক্ষেত্রেও কিছুটা কিন্তু এখনো আছে। তো এটার বিষয়ে কিন্তু সরকার কাজ করছেন। কিছুদিন আগেই কিন্তু একটা বড় ওয়ার্কশপ হয়েছে A2I উদ্যোগে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের উদ্যোগে। এখানে I2 থেকে লোক এসেছিলেন। একটা গভ স্ট্যাক, বা আমরা যেটা আমাদের ভাষায় বলছি যে এটা গভ স্ট্যাকটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টার্ম, বাংলাদেশের টার্মিনোলজিতে এটা আমরা বাংলা স্ট্যাক বলছি। এই বাংলা স্ট্যাকটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে যেটা হবে, ইট উইল বি লাইক অ্যান আর্কিটেকচার, একটা মাস্টার প্ল্যান। এবং সেই মাস্টার প্ল্যানটা যদি আমরা একবার তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু বিভিন্ন কম্পোনেন্টগুলো এর মধ্যে খাপে খাপে বসে যাবে, অনেকটা লেগোর মতো। যে আপনি আলাদা আলাদা লেগো ব্লক আলাদা আলাদা সবাই তৈরি করবে, কিন্তু একসাথে জোড়া দিলে কিন্তু যাতে একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে আসল জিনিস। সো এই বাংলা স্ট্যাকটা আমরা যদি ঠিকমতো তৈরি করতে পারি, বা আগে যেটা আমরা বলছিলাম BNDA, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার, এই BNDAটাকে যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি তাহলে আমার মনে হয় এই সমন্বয়করণটা ঠিক মতো হবে। একটা যদি কিন্তু আপনি বলেছেন যে ঠিক মতো ফলো করতে পারি, আমি আপনার এখানে একটু প্রশ্ন করতে চাই যে আমরা পরিকল্পনা নেই অনেক ধরনের। আপনি বেসিসের সাবেক সভাপতি ছিলেন, বেসিস একটা পরিকল্পনার মধ্যে যায়। যদি এই কথাটাই বলি যে $500 বিলিয়ন মার্কেটে আমরা নিয়ে আসতে চাই বাইরের থেকে, আমরা সেই পরিকল্পনাটা আসলে কতটা অর্জন করতে পেরেছি? সেখানে আমাদের আসলে লুপহোল থেকে যাচ্ছে কিনা? হ্যাঁ, থেকে যাচ্ছে। আমরা প্রথমে যেটা চেয়েছিলাম 2018-র মধ্যে 1 বিলিয়নে পৌঁছাতে, যেটা আমরা পৌঁছাতে পেরেছি। আমরা 18-তে ঘোষণা দিয়েছিলাম যে 2025-এর মধ্যে আমরা 5 বিলিয়ন করব এক্সপোর্ট, আমাদের সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসেস। প্রবলেম হচ্ছে সেটা এখনো কিন্তু আন্ডার 2 বিলিয়ন রয়েছে। এখনো আমাদের বছর দুয়েক সময় আছে। আমরা কি 5 বিলিয়ন করতে পারবো কি পারবো না? আমাদের সমস্যা যেটা হয়ে যাচ্ছে, বটলনেক যেটা আমরা যত দ্রুত গতিতে দৌড়াতে চাচ্ছি সেটা পারছি না, বিকজ
আমাদের দক্ষ জনবলের অভাব। এই দক্ষ জনবলের অভাবটা যদি আমরা মানে কাটিয়ে উঠতে পারতাম, তাহলে কিন্তু আমরা এতদিনে এখনই হয়তো এই 2024 সালের মধ্যেই আমরা কিন্তু 5 বিলিয়ন কেন হয়তো আরো বেশি করতে পারতাম। সো মুশকিলটা হয়ে গেছে ওখানে। এখন কথা হচ্ছে যে আপনি যেটা হয়তো নেক্সট প্রশ্ন করবেন যে কেন করতে পারছি না আমরা দক্ষতার অভাব, কেন আমরা দক্ষতা বাড়াচ্ছি না? এক্স্যাক্টলি। একটা জিনিস আপনি একটু কম্পেয়ার করেন, আমাদের পাশের দেশ ভারত কিন্তু প্রায় $200 বিলিয়ন এক্সপোর্ট করে। কেন করে? আমরা একটু পিছন দিকে তাকাই, আইআইটি গুলো কবে তৈরি হচ্ছিল? 1960s কিন্তু তৈরি হচ্ছিল। এবং আইআইটি গুলোর এই যে 1960s তৈরি হচ্ছিল, বছর 30 পরে অর্থাৎ 90-এর দশকের শেষের দিকে যখন Y2K হলো, তখন কিন্তু ওরা বেনিফিট নেওয়া শুরু করলো এবং সারা পৃথিবীতে তখন ইন্ডিয়ানদের এই এক্সপোর্ট এবং আউটসোর্সিং তারা কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ পেল। সো একাডেমিয়াতে ওরা কিন্তু অনেক আগে ইনভেস্ট করেছে, আমরা যেটা করিনি। আমরা কিন্তু আমাদের একাডেমিয়াগুলো থেকে যেই ধরনের ছেলে মেয়ে যার আমাদের দরকার গ্র্যাজুয়েট করে বের হওয়া, সেই ধরনের ছেলে মেয়ে, সেই ধরনের দক্ষতা সম্পন্ন ছেলে মেয়ে আমরা বের করতে পারি। একাডেমিয়া মার্কেটের থেকে বাইরে রয়েছে বলা যেতে পারে, যে ট্রেন্ড যেটা, সেই ট্রেন্ড থেকে কিছুটা হলো বাইরে। প্রবলেম যেটা হচ্ছে কি, যে একাডেমিয়া থেকে ছেলে মেয়ে যারা বের হচ্ছে, বাই দ্য ওয়ে একটা বলে রাখি দর্শকদের সুবিধার জন্য, প্রতি বছর 22,000 ছেলে মেয়ে গ্র্যাজুয়েট করে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স এই জাতীয় সাবজেক্টগুলোতে, 22,000 ছেলে মেয়ে। কিন্তু দেখা যাবে এই 22,000-এর মধ্যে হয়তো খুব বেশি হলে 3,000 হচ্ছে এমপ্লয়েবল, তাদেরকে চাকরি আপনি দিতে পারবেন, বাকিদেরকে চাকরি দিতে পারবেন না। তার কারণ হচ্ছে তাদের কিন্তু ডিগ্রিটা আছে, তাদের কিন্তু জ্ঞান আছে, কিন্তু দক্ষতা নেই। আমি আপনার এই কথা থেকে একটু আসতে চাই, ডক্টর বিকর্ণ কুমার ঘোষ। দাদা একটু আগে আসাতে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, যে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার একটা বড় উদ্দেশ্য নিয়ে করা। সেখানে আপনারা আসলে কি ধরনের, এই যে কথা সৈয়দ আলমাস কবির বলছিলেন, এই ধরনের সমস্যা মনে হয় আপনাদেরও নজরে এসছে? হ্যাঁ, ধন্যবাদ জনাব রানা ইসলাম। এটা তো আমাদের দেশের সামগ্রিক বিষয়। আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো আমাদের দি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের দেশের 17 কোটি মানুষ, তার মধ্যে 12 কোটি মানুষের বয়স হলো 35-এর নিচে, আমাদের সবচেয়ে বড় শক্তি। আবার এই জায়গায়, এই অসীম সম্ভাবনার জায়গা, সেটাকে আরও অনেক বেশি ইফেক্টিভলি আমরা এটাকে কাজে লাগাতে পারতাম। আমরা কিছু দূর এগিয়েছি। আমরা যদি দেখি যে 2008 এবং 2024 এই 15 বছর, 17 বছর আমরা অনেক এগিয়েছি নিশ্চিতভাবে। আমাদের পার ক্যাপিটা ইনকাম 560 থেকে এখন $2,800 হয়েছে। আমাদের ইন্টারনেট ব্যবহার 30 লাখ থেকে এখন 13 কোটি ছাড়িয়েছে। এবং যত সময় যাচ্ছে ইন্টারনেট আমাদের জীবনে তত বেশি পেনিট্রেট করছে, এবং সব জায়গায় সময়ের দাবি। এবং সেখানে আমাদের ইন্টারনেটের ব্যবহারের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি বেড়েছে। আমাদের এখন প্রায় 17 কোটি সিম আমরা ব্যবহার করি, যদিও 5 বছরের নিচে যদি বাদ দিই তাহলে প্রায় সবারই একটা করে মোবাইল রয়েছে। এবং আমার খুব প্রিয় ব্যক্তিত্ব জনাব আলমাস কবির যেটি বললেন, প্রতি বছর 22,000 আইটি গ্রাজুয়েট বের হচ্ছে। যদিও হয়তো তাদের দক্ষতা আরও বেশি বাড়ানো দরকার নিশ্চিতভাবে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি নিশ্চিতভাবে, কিন্তু আমরা আরও অনেক বেশি আগাতে পারতাম। তো সেই জায়গায় আমাদের দক্ষতা বৃদ্ধিটা খুবই খুবই জরুরি। সেই লক্ষ্য নিয়েই এফবিসিসিআই আপনি জানেন আমাদের প্রাইভেট সেক্টরকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের সকল প্রাইভেট সেক্টর একটা আমব্রেলা অর্গানাইজেশন হলো দি এফবিসিসিআই। তো এফবিসিসিআই একটা নতুন অর্গান, সিস্টার কনসার্ন হলো ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। এফবিসিএস যারা মেম্বার আছে তারা ডেফিনেটলি এটা উপলব্ধি করছে যে দক্ষতা উন্নয়ন, বিজনেসে নতুন নতুন উদ্ভাবন, বিজনেসের রিসার্চ, এগুলো ছাড়া মার্কেটে কম্পিটিটিভ হয়ে টিকে থাকাটা অলমোস্ট ইম্পসিবল। সেই জায়গা থেকেই এই এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরি হয়েছে আজ থেকে 6 মাস আগে। তো আমাদের একটা বড় কাজ হলো দক্ষতা বাড়ানো, আমাদের জনশক্তির দক্ষতা বাড়ানো। সেটি শুধুমাত্র একটা জায়গায় না, 17 কোটি মানুষের দক্ষতা বাড়ানো, এবং এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
এটি যেমন আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা, সেটি বড় চ্যালেঞ্জেরও জায়গা। তো আমাদের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, ট্রেনিং সেন্টার, সেখান থেকে যে মানব সম্পদ তৈরি হচ্ছে, আমি একমত জনাব আলমাস কবির যেটি বলেছেন, আমাদের এই তরুণ প্রজন্ম তারা অনেক বেশি মেধাবী। পৃথিবীর আমরা ভেরি ফাস্ট লার্নিং নেশন, কিন্তু দক্ষতার জায়গায় আমাদের একটা ঘাটতি রয়েই যাচ্ছে। সেটা কেন যত আসলে দ্রুত মানে আমাদের একাডেমিগুলো ইকুইপড না আমাদের একাডেমিগুলোর যে ধরনের কারিকুলামের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে প্রবলেমটা রয়ে যাচ্ছে? পৃথিবীতে স্কিলস খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনি যেটা বললেন চতুর্থ শিল্প বিপ্লব, এটা কিন্তু এক জায়গায় থেমে নেই, খুব দ্রুত। এখন এই মুহূর্তে মার্কেটে যে টেকনোলজি আছে সেটি 2 বছর পরে অচল হয়ে যাবে। আমাদের ওই টেকনোলজিগুলো শিখতে শিখতেই 1.5-2 বছর চলে যাচ্ছে। ফলে যখন নতুন নতুন টেকনোলজি আসছে সেটার সঙ্গে খাপ খাওয়াতে এবং সেটা শিখতে যে সময়টা, আমরা কিন্তু সেভাবে অ্যাডপ্ট করতে পারছি না। ফলে আমরা প্রতি মুহূর্তে মনে করছি যে আগামী যে টেকনোলজিগুলো আসবে সেই টেকনোলজিগুলো আমরা শিখে সারা দুনিয়াতে সাপ্লাই দেবো, কিন্তু সেটা শিখতে শিখতে কিন্তু নতুন টেকনোলজি চলে আসছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে যত দ্রুতভাবে কোর্স কারিকুলাম চেঞ্জ করা প্রয়োজন, যে যত দ্রুতভাবে আমাদের ল্যাবগুলোকে সেট আপ করা প্রয়োজন, সেই জায়গায় কিন্তু আমরা একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে যে গ্রাজুয়েটগুলো আসছে তারা মার্কেটে যে ডিমান্ড সেইটা কিছুটা পূরণ করছে, কিন্তু অনেক ক্ষেত্রেই পূরণ করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রয়োজন হলো সময়ের সাথে দৌড়ে আমরা কি একটু পিছিয়েই থেকে যাচ্ছি? আমরা পারছি, কিন্তু আরো দ্রুত আমাদের স্পিড বাড়ানো দরকার। আমি আপনার বিশ্ববিদ্যালয়গুলোকে আরো দ্রুত তাদের কারিকুলাম চেঞ্জ করা এই প্রসঙ্গে এবং স্কিলস ডেভেলপমেন্টে স্পেশালি খুব দ্রুত সামনের দিকে অ্যাসেস করে আমাদের ট্রেনিং এবং এই কোর্স চেঞ্জ করার। আমি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ যখন আসলেন, আমি ডক্টর তানজিবা রহমানের কাছে আসতে চাই একটু। আমি দেখেছি যে আপনাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া থেকে যে আপনারা বেশ কিছু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্যাম্পেইন করছেন এবং ফ্রিল্যান্সিং একটা বড় সম্ভাবনার জায়গা ছিল, বা সেই জায়গাটা একটু হলেও আমরা একটু হতাশা দেখছি যে ফ্রিল্যান্সার বাড়ছে, ঝরে পড়ার সংখ্যাও বাড়ছে, পাশাপাশি আর্ন যেভাবে হওয়ার কথা ছিল সেই তুলনায় কম। বিশ্ববিদ্যালয়ে আপনারা যাচ্ছেন, ক্যাম্পেইন করছেন, এই যে কথাগুলো ডক্টর বিকর্ণ কুমার ঘোষের কথাই উঠে আসলো, যে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই ক্যাম্পেইনগুলোতে? ধন্যবাদ রানা ভাই। আমরা আসলে কাজ করছি ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউজিসি দুইটা পার্টি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের ওই যে দাদা যে কথাটা বললেন সেই কথাটা হচ্ছে যে আমরা আসলে পড়ালেখা করছি কিন্তু আমরা আসলে শিখছি না। আমরা জাস্ট খালি পরীক্ষায় পাশ করার জন্য যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানটা দরকার ততক্ষণ নিচ্ছি। কারিগরিতে তো কোনো ধরনের দক্ষতাই আমাদের নাই। আমরা আসলে বলছি যে আমাদের 13 কোটি ইন্টারনেট ইউজার্স আছে, কিন্তু 13 কোটি ইন্টারনেট ইউজার্স তার ইউজেবল টাইমটুকু কোথায় দিচ্ছে এটা কিন্তু আমরা ক্যালকুলেট করছি না। কেউ হয়তো ফেসবুক রিলস বানাচ্ছে, কেউ হয়তো টিকটক করছে বা এই জাতীয় জায়গায়, কেউ কিন্তু এডুকেটিভ প্ল্যাটফর্মগুলোকে এক্সপ্লোর করে দেখছে না। আমাদের দেশে ইনোভেশন বা এক্সপ্লোরেশনের জায়গাগুলো খুব কম। ইউজিসিতে যে ইউজিসি বা ন্যাশনাল ইউনিভার্সিটি যে কারিকুলামগুলো তৈরি করেছে সেই কারিকুলামগুলোর সাথে কোনো টেকনোলজিক্যাল ভার্সন অ্যাড নাই, যার ফলে যে জিনিসটা তৈরি হচ্ছে যে আমি কোর স্কিলে আসলে দক্ষ হচ্ছি, কিন্তু কমিউনিকেবল স্কিল এবং প্রেজেন্টেবল স্কিলের না থাকার কারণে, টেকনোলজিক্যাল স্কিল না থাকার কারণে ইন্টারন্যাশনাল মার্কেট স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে না। আমাদের ইউজিসি, ন্যাশনাল ইউনিভার্সিটি বা যেই ধরনেরই কারিকুলাম আছে না কেন, এটা লোকাল মার্কেটের জন্য আমাকে ডেভেলপ করছে, ইন্টারন্যাশনাল মার্কেট স্ট্যান্ডার্ড হচ্ছে না। যার কারণে আমার দেশে পাশাপাশি যে দেশটা আছে, কারণ এখন আমি বলবো যে একাডেমিকের ভিতরে আমার থাকতে হবে কেন, কারণ আমার হাতে সবচেয়ে বড় অস্ত্রটাই তো আছে না, যে আমরা ডিজিটাল ডিভাইস আমাদের প্রত্যেকের হাতে আছে, সেটা আমি ইউজ করতে জানি না। এবং আমরা যদি এটাও জানি যে আমাদের স্ট্যাটিক্স বলে যে আমরা ডিজিটাল ডিভাইসের কেবলমাত্র 3% ইউজ করতে পারি। সুতরাং এই জায়গাটা থেকে চেঞ্জ হতে হবে। আমাদেরকে নির্দিষ্ট গণ্ডির ভিতরে শিখব এবং কেবলমাত্র পরীক্ষা পাশের জন্য শিখতে হবে, গোল্ডেন A+ পেতে হবে, ওদিকে সিজিপিএ 4 এর উপরে পেতে হবে, এইটা হওয়া যায়। আমাদের পড়াশোনাটা সার্টিফিকেট নির্ভর যে কথাটা রয়েছে, সেই সার্টিফিকেট থেকে বেরোনোর জন্য আসলে কি ধরনের পরামর্শ আপনি দিবেন আপনার জায়গা থেকে? আমার কথা হচ্ছে যে আমি যে সাবজেক্টটাতে পড়ালেখা করছি, ফ্রিল্যান্সিং আসলে খুব শার্পলি
এই ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে এবং ফল করছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে আমরা খুব লো পেইড স্কিলে কাজ শিখছি এবং লো পেইড স্কিলে কাজ শেখার কারণেই মার্কেটে যে কোনো কাজ পাচ্ছি না। ওই জায়গাটাতেই যদি আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করা স্টুডেন্ট আছি, সে যে সাবজেক্টে পড়ালেখা করেছে, সে বাংলাতে করেছে, ইংলিশে করেছে, ম্যাথমেটিক্সে করেছে, সিএসসিতে করেছে বা যেটাতেই করেছে না, তার একটা টেকনোলজিক্যাল ভার্সন আছে। যেমন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে, সেটা না হয় যদি সে প্রোগ্রামার বা গেম ডেভেলপার হতো, ও কিন্তু হাইলি পেইড কাজ করতো এবং ওই জায়গাতে একটা কম্পিটিশন মানে এর বাইরেও তো আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। হার্ডওয়্যার নিয়েও কাজ আমাদের করার সুযোগ সফটওয়্যার আছে ইন্ডাস্ট্রি ফল করছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অ্যাপ টেস্টার, গেম টেস্টার, অনেক ধরনের কাজ আছে। সফটওয়্যার একটা তৈরি করতে হলে সফটওয়্যার 5টা থেকে 6টা কারিগর লাগে একটা সফটওয়্যার মেনটেন করতে হলে, সেই 6টা কারিগরই আমাদের দেশে তৈরি হচ্ছে না। আমি এইখানে একটু মানে আলমাস কবির ভাইয়ের কাছে আসতে চাই যে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিরও তো একটা দায়িত্ব আছে, এক ধরনের ক্যাম্পেইন হয়তো করতে পারে, কারণ টোটাল কনসেপ্টটাই কিন্তু নতুন বাংলাদেশের স্টুডেন্টদের কাছে। সেইখানে কাজ করার সুযোগ ছিল কিনা, কিন্তু প্রডিউসারের কথায় আমাকে একটা বিরতি নিয়ে ফিরে আসতে হচ্ছে। বিরতির পরে আপনার কাছে উত্তর নেব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি দেখছেন নেক্সাসের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি ইনোভেশন, দক্ষতা বৃদ্ধি, বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেকে কিভাবে তৈরি করে তুলব সেই প্রসঙ্গগুলোতে। সৈয়দ আলমাস কবির, আপনাকে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম যে বেসিস বা সফটওয়্যার নিয়ে যারা কাজ করছে তারাই ইনফরমেশনটা ডিসেমিনেট করতে পারছে কতটা, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর কাছে, যাতে উৎসাহটা বাড়ে? জি, আপনি ঠিকই বলেছেন যে আমরা যে শুধু সবসময় সরকারের দিকে তাকিয়ে থাকবো তা তো না, প্রাইভেট ইন্ডাস্ট্রিরও কিন্তু একটা দায়িত্ববোধ আছে এবং সেই দায়িত্ব থেকেই কিন্তু আমরা 2012 সালে বেসিস থেকে একটি ইনস্টিটিউট তৈরি করেছিলাম, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, বিআইটিএম বলে। এবং আমাদের উদ্দেশ্য ছিল যে এই বিআইটিএম থেকে আমরা ইন্ডাস্ট্রির জন্য ছেলে মেয়েদেরকে তৈরি করব। সো দিস উইল বি আ ফিডার ইনস্টিটিউশন ফর দ্য ইন্ডাস্ট্রি। প্রবলেমটা যেটা আগে বলছিলাম যে একাডেমিয়া থেকে যারা গ্র্যাজুয়েট করছে তাদের ডিগ্রি আর তাদের নলেজ আছে কিন্তু স্কিল নাই। সো তারা কি করে, তারা কিন্তু বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে ঢোকে, তারা চাকরি পায় না, তখন ট্রেনিং প্রোগ্রামে ঢুকে কোনো একটা স্কিল অর্জন করে 3 মাস থেকে 6 মাসের, তারপরে তারা কিন্তু এমপ্লয়েবল হয়, তারপরে তারা চাকরিতে ঢুকে। সো এই জিনিসটা আমরা বেসিস থেকে করা শুরু করলাম যে ঠিক আছে, যারা এখন চাকরি স্টুডেন্ট যারা বের হলো ফ্রেশম্যান তাদেরকে, এবং যারা চাকরিতে এখন অলরেডি আছে তাদের আপস্কিলিং করার জন্য আমরা একটা স্পেশালাইজড ইনস্টিটিউট বানাই, যেখানে আমরা যেই স্কিলগুলো এখন দরকার এবং আগামী 2-3 বছরে দরকার হবে সেগুলোতে তাদেরকে আমরা দক্ষ বানাই। সো বিআইটিএম খুব ভালোভাবেই কাজ করছে এবং আমরা প্রায়, আমি বলবো যে সোফার প্রায় 30 থেকে 40 হাজার স্টুডেন্ট আমরা ট্রেনিং দিয়েছি সোফার, মানে স্টুডেন্ট এবং প্রফেশনালস যারা অলরেডি যারা ওয়ার্কিং প্রফেশনালস। কিন্তু ইট ইজ এনাফ না আর কি, এইখানে একাডেমিয়াকে এগিয়ে আসতেই হবে এবং বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোকে এগিয়ে আসতে হবে। কেননা আরেকটা জিনিস আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু আমাদের খুব বেশি দিন থাকবে না, হয়তো আর 15 বছর থাকবে। 2041 সালে যে আমরা স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশ, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের অ্যাভারেজ বয়স 40-এর উপরে। সো তখন আর আমরা সেটাকে ইয়াং নেশন বলতে পারবো না। এই ডিভিডেন্ডটা নেওয়ার জন্য আমাদের এই ইয়াং জনগোষ্ঠীকে দক্ষ বানাতে হবে। আমরা যদি এই যে তারা গ্র্যাজুয়েট করার পরে আপনার 3 মাস 6 মাসের ট্রেনিংয়ের যায়, তারা কিন্তু তাদের নিজেদের সময় নষ্ট করছে, পুরা জাতির সময় নষ্ট করছে, কিন্তু এই যে দক্ষ জনবলের সময় নষ্ট হচ্ছে। সো আমরা 4 বছরের সিলেবাসের মধ্যে যদি ওই ট্রেনিংয়ের অংশটাকে নিয়ে আসতে পারতাম, এইটা একাডেমিয়াগুলোকে বুঝতে হবে, তাদের সিলেবাসের মধ্যে এটাকে ঢুকাতে হবে, তাদের সিলেবাসটাকে আউটপুট বেসড এডুকেশন তৈরি করতে হবে। সো এটা যদি তারা করতে পারে, তাহলে যখন গ্র্যাজুয়েট করবে পরের দিন সেই ছেলেটা বা মেয়েটা এমপ্লয়েবল হবে, তাহলে আর এই ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে দিয়ে তার দরকার নেই যাওয়ার। সো এইটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, কিসে সে ট্রেনিং নেবে, একাডেমিয়াগুলো কিসে তাদের কিভাবে করবে তাদের কারিকুলাম চেঞ্জ। ওই যে 4th ইন্ডাস্ট্রি রেভলিউশনের কথা বললেন, আমি এটার নাম দিয়েছি ইন্ডাস্ট্রি 4.0 বলে, তো আমি এটার নাম দিয়েছি স্কিলস 4.0। সেই স্কিলস 4.0 কি কি? আপনার ব্লকচেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, রোবোটিক্স, AR, VR,
এই জাতীয় বিভিন্ন যে নতুন নতুন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে টেকনোলজি dominate রয়েছে করবে আসলে। সেগুলোকে কিন্তু আপনার ইনকর্পোরেট করতে হবে একাডেমিয়ার সিলেবাসে, এবং এটা বিকর্ণদা বলছিলেন খুব দ্রুত চেঞ্জ হয়, সেই জন্য সবসময় এটাকে চেঞ্জের এভরি 6 মাস কিন্তু আপনাকে রিভিশন করতে হবে আপনার কারিকুলামটা, এবং সেটা আপনি সবসময় দেখা যায় যে একাডেমিয়া যারা থাকেন তারা সবসময় তো আর ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক থাকে না, তাদের সবসময় ডাইরেক্ট সম্পর্ক তারা জানেন না। সো সেই জন্য এই একাডেমিয়ার উচিত হবে, যেটা আমার পরামর্শ, সেটা হচ্ছে যে তাদের যে অ্যাডভাইজারি কাউন্সিল বা একাডেমিক কাউন্সিল রয়েছে সেখানে ইন্ডাস্ট্রির একটা রিপ্রেজেন্টেটিভ রাখা, তাহলে সে বলতে পারবে, ইন্ডাস্ট্রি থেকে বলতে পারবে, ইনপুট দিতে পারবে যে আমরা আগামী 3 বছরে বা 5 বছরে কি ধরনের স্কিল আমাদের দরকার হবে, কি ধরনের স্কিল ইনভেন্টরি আমাদের দরকার, এই ধরনের মানুষ আপনারা আমাদেরকে তৈরি করে দেন। সো এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের জন্য রেডি হব, এবং আমাদের সময় বেশি নাই, 17 বছর পরে হচ্ছে আমাদের টার্গেট 2041, ততদিনে আমাদের ডিভিডেন্ডও এরপরে থাকবে না। সো এই কাজটা এখনই যদি আমরা না করতে পারি তাহলে অনেক দেরি হয়ে যাবে। জি, ডক্টর বিপন্ন ঘোষ, আপনার কাছে আবারও আসি যে ইদানিং বেশ কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, সেইগুলো আসলে এই ইন্ডাস্ট্রির সাথে কতটা কোঅপারেট করতে পারছে বলে মনে করেন? কারণ আপনি একটা বড় সময় হাইটেক পার্কের সাথেও ছিলেন, সেই অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই। এটি ডিপেন্ডস, একেবারে পরিপূর্ণ মাত্রায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটাকে ফিল আপ করতে পারছে এমন নয়, আবার কিছুই পারছে না এমনও নয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়গুলো কম্পারেটিভলি বেটার, যেমন আমরা যদি বলি আমাদের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি বুয়েট, তো সেখানে স্কিলস ডেভেলপমেন্ট বেশ খানিকটা মার্কেট ওরিয়েন্টেড, যেটা চাহিদা, সেখানে দেশের সবচেয়ে ভালো ছেলেমেয়েরা যাচ্ছে, ল্যাবের সুবিধা অনেক বেশি মেধাবী যাচ্ছে। সুতরাং বুয়েট থেকে যারা বেরোচ্ছে তাদের এমপ্লয়াবিলিটি অনেক বেশি। আবার সেটার সঙ্গে কম্পেয়ার করলে অনেক পিছিয়ে পড়া বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তারা কিন্তু মার্কেট ডিমান্ড সেভাবে পূরণ করতে পারছে না। ওভারঅল একটা গ্যাপ কিন্তু আমাদের রয়েই যাচ্ছে। সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা FBCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, আমরা একটা ব্রিজিংয়ের চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোকে এবং ইন্ডাস্ট্রিকে একটা সমন্বয়ের ব্যবস্থা করছি। সেখানে আমরা ইন্ডাস্ট্রি লিডারদের ডাকছি, এখানে যেমন আছেন আমাদের অ্যাডভাইজার জনাব সৈয়দ আলমাস কবির, ডক্টর তানজিবা রহমান, তারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। সেখানে যেমন আমরা ইন্ডাস্ট্রি লিডার তাদেরকে ডেকে বলছি আপনাদের কি কি এখন প্রয়োজন, আপনারা আগামী 6 মাসে কি প্রয়োজন হবে, 1 বছরে কি প্রয়োজন হবে, কোয়ালিটি কি, পাশাপাশি কোয়ান্টিটি কি, কতজনের প্রয়োজন হবে। সেইটা আর এক পাশে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত শিক্ষকরা আসছেন, ভাইস চ্যান্সেলর বৃন্দ আসছেন, প্রফেসর আসছেন, তাদেরকে বলছি যে আপনার তো মূল দায়িত্ব হলো ইন্ডাস্ট্রি ডিমান্ডকে ফিল আপ করা, কারণ আপনি তো চাকরি দেবেন না, আপনার যারা ছাত্রছাত্রী তারা গিয়ে চাকরি পাবে ইন্ডাস্ট্রিতে। সুতরাং ইন্ডাস্ট্রি যে চাহিদা সেটা পূরণ করার দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের। তো সেখানে একটা ব্রিজিং হচ্ছে, কিন্তু সেটি যত দ্রুত আমাদের আগানো দরকার সেই জায়গাটা বোধহয় আমরা পাচ্ছি না। সেখানে আসলে বাধাটা কোথায় দেখছেন? কারণ আপনারা দুইটা গ্রুপের মধ্যে সাথেই কাজ করছেন, এমন ডেটা নিয়ে কাজ করছেন, বাধাগুলো কোথায় দেখছেন? কোথায় কোথায় আমাদের আসলে পরিবর্তনটা জরুরি হয়ে? প্রথম হলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো কম্পারেটিভলি একটু রিজিড, তাদের কোর্স কারিকুলাম পরিবর্তন করতে যে সময়ের প্রয়োজন হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তাদের নানা রকম বিষয়গুলো আছে। সুতরাং এটা 2 থেকে 3 বছর লেগে যায় একটা এক্সিস্টিং কোর্স কারিকুলামকে চেঞ্জ করে আর একটা জায়গায় নিয়ে যাওয়া, তারপরে পড়াতে হয়। ততদিন তো টেকনোলজি পরিবর্তন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ড হলো রিসার্চ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইন রিয়েল সেন্স মার্কেট ওরিয়েন্টেড রিসার্চ হয় না বললেই চলে। যেটা হয় সেটা হলো একাডেমিক রিসার্চ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের প্রমোশনের জন্য যেটা প্রয়োজন সেটা করেন, তা সেটা বিভিন্ন পাবলিকেশনে আসে, তিনি প্রমোশন পান। কিন্তু ইন্ডাস্ট্রি থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এগিয়ে আসছে না, সেখানে ইন্ডাস্ট্রি যে রিসার্চ প্রয়োজন সেখানে ফাইন্যান্স করার জন্যে সম্মানিত শিক্ষকবৃন্দও সেই জিনিসটা হয়তোবা উপলব্ধি করেও ফান্ডিংয়ের অভাবে সেই জায়গাটা করতে পারছেন। আবার পাশাপাশি সরকারের তরফ থেকেও যে ফান্ডিং দেওয়া দরকার বিশ্ববিদ্যালয় রিসার্চের জন্য, সেই জায়গায়ও কিছুটা ঘাটতি আছে বলে আমি মনে করি। শুধুমাত্র এটা বিশ্ববিদ্যালয়গুলোকে এককভাবে দায়িত্ব চাপিয়ে দিলে হবে না, ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে হবে সেখানে ফান্ডিংয়ের জন্য। কারণ ইন্ডাস্ট্রির কি ডিমান্ড, কি চাহিদা, কি রিসার্চের প্রয়োজন সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানেন না। সেটি তারই সবচেয়ে বেশি জানার কথা যিনি এটা নিয়ে কাজ করছেন। তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কী ধরনের রিসার্চ, অবশ্যই
ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কী ধরনের রিসার্চ প্রয়োজন, তার মার্কেটিংয়ে কী ধরনের রিসার্চ প্রয়োজন, প্রোডাক্ট ডেভেলপমেন্টে কী রিসার্চ প্রয়োজন, সেটা কিন্তু ওই ইন্ডাস্ট্রি সবচেয়ে ভালো জানে। একটু আমি যোগ করি এখানটায়, দাদা যেগুলো বলছেন একদম কারেক্ট কথা। আমি ওনার সাথে আরেকটু যোগ করে বলি যে উনি খুব ঠিক কথা বলেছেন যে এখানে সরকারের বা একাডেমিয়ার যেই দায়িত্ব রয়েছে একই রকমভাবে আমাদের প্রাইভেট ইন্ডাস্ট্রিরও দায়িত্ব রয়েছে। আমরা কিন্তু অন্যান্য দেশের মতো কোনো ইউনিভার্সিটিকে বলি না যে এই নাও 5 কোটি টাকা, তুমি এই রিসার্চটা করো, রিসার্চ করে যেটা হবে সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে আমি সেটাকে কমার্শিয়ালাইজ করব। এই ধরনের রিসার্চ কিন্তু আমরা এখনো করার অভ্যেস আমাদের তৈরি হয়নি। আমাদের ইন্ডাস্ট্রিগুলো, আমাদের প্রাইভেট ইন্ডাস্ট্রি, আমরা এখনো কিন্তু কপি পেস্ট করছি। আমরা এটা করতে পারবো ওই আমাদের উন্নত, আমরা তো 2031 পর্যন্ত আমাদের একটা ইয়ে আছে, আমরা 2036 পর্যন্ত একটা ট্রিপস এগ্রিমেন্ট আছে, আপনি জানেন, WTO এর সাথে। সেই WTOর যে এগ্রিমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের নিজস্ব আইপি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ মেধাসত্ত্ব আমাদের থাকবে না। তখন আমাদের কিন্তু রয়্যালটি দিতে হবে। দেখা যাবে যে একটা প্যারাসিটামলের দাম 100 টাকা, এবং তখন সেই জন্য এই রিসার্চটা কিন্তু অত্যন্ত জরুরি। এখন আমি যে করছি না, তাহলে আমি কেন, তাহলে সরকার সমস্যা, আমি এটা মাইন্ডসেট তো আছেই, আমাদের তো অভ্যেস নেই, এত বছরের কোনো এই ইতিহাস নেই আমাদের। সেটার জন্য কি করতে হবে? সরকার যদি একটু ইনসেন্টিভ দেওয়া শুরু করে যে ঠিক আছে তুমি যদি বছরে এত টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খরচ করো, তুমি সেটা ট্যাক্স রিবেট পাবে, তখন কিন্তু দেখা যাবে কোম্পানিগুলো রিসার্চের জন্য টাকা খরচ করছে। তখন তারা কোথায় দিবে রিসার্চ? তারা মানে রিসার্চের জন্য টাকাটা সেটা একাডেমিয়াকে দিবে, ইউনিভার্সিটিগুলোকে দিবে। এইভাবে কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে, যেটা বিদেশে হয়। এমনও হতে পারে যে ঠিক আছে তুমি যদি 100 টাকা দাও, সরকারও 100 টাকা দিবে, ম্যাচিং গ্রান্ট দিবে, রিসার্চ গ্রান্ট। সো এই ধরনের পুশ সরকার থেকে আসতে হবে, তাহলে রিসার্চের কালচারটা তৈরি হবে। মানে একই কথা চলে আসলো বারবার যে কোলাবোরেটিভ ইনিশিয়েটিভ থাকা জরুরি। আমরা আরেকটা বিরতি নিয়ে এসে কথা বলবো। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাসের সাথে। ডক্টর তানজিবা রহমান, আপনার কাছে আসতে চাই যে আমি প্রথম অংশে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের ফ্রিল্যান্সিং বাড়ছে, ফ্রিল্যান্সার বাড়ছে। ফ্রিল্যান্সিং তো আসলে একটা শব্দ, কিন্তু ব্যাপকতা অনেক বেশি সেখানে, কিন্তু আয় কমছে এবং প্রতিনিয়ত ঝরে পড়ার সংখ্যাও নেহাত কম নয়। কেন এমনটা হচ্ছে এবং কেন আমরা অনেক বেশি মানুষ ফ্রিল্যান্সিং করেও আসলে আমরা যে আর্নটা করতে চাই সেটা পাচ্ছি না? এক্স্যাক্ট কারণটাই বলবেন আপনি। এক্স্যাক্ট কারণটা হচ্ছে যে আমরা আসলে লো পেইড কাজ শিখছি। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের একদম বেসিক। তারপরে হচ্ছে লো পেইড কাজ কেন শিখছি, মানে এটা কি আমরা এটা শিখতে কষ্ট কম লাগে, এটুকু বলবো, যেটা শিখতে খুবই কষ্ট। আমাদের তো বিভিন্ন ধরনের ইনস্টিটিউট তৈরি হচ্ছে, বিভিন্ন, আমি কোচিং সেন্টারে বলি, অনেক বড় বড় বিজ্ঞাপনও আমরা দেখি যে ঘরে বসে লাখ টাকা আয়, এরকমও দেখি আমরা। কিন্তু ঘরে বসে লাখ টাকা হয়তো অনেক আগে একজন ফ্রিল্যান্সার, সে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে, ও এখন মোশন ডিজাইনিং শিখে গিয়েছে, অ্যানিমেটেড ডিজাইনিং শিখে গিয়েছে, সে অনেক টাকা আর্ন করছে। কিন্তু যে নতুন শিখছে, অলরেডি মার্কেটে যদি 6.5 লক্ষ গ্রাফিক্স ডিজাইনার থাকে, সেখানে আবার নতুন পিপল হয়। কিছু কিছু মার্কেট প্লেসে তো এখন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অ্যাকাউন্টই ওপেন করা যায় না। তো সেই ক্ষেত্রে তো আসলে মানে আনহেলদি একটা কম্পিটিশন হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার ভিতরে সবাই বলছি যে ইন্ডাস্ট্রি এবং কি বলে একাডেমিয়ার কোলাবোরেশন। এখন পর্যন্ত একাডেমিয়া কি করছে? জব ফেয়ারের আয়োজন করছে। ওর কাছে কিন্তু স্বপ্নটা হচ্ছে যে আমি আমার এডুকেশন শেষ হওয়ার পরে আমার ক্যারিয়ার ডেভেলপ করবো, আমি একটা জব পাবো। কখনো কি ইউনিভার্সিটি বা বাকি যারা আছে, আমরা জানি যে আমাদের সিলেবাস রেডি করতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু আমরা যদি ক্যারিয়ার ফেস্টিভ্যাল করি, প্রত্যেকটা সিলেবাসের সাথে একটা সাবজেক্ট ইনক্লুড করি যে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ, ওই বছরে ওই ইন্টারন্যাশনাল মার্কেটটা রিসার্চ করে একটা রিপোর্ট সে তার অফিসারের কাছে জমা দিবে। এটা হলেই তো একটা স্টুডেন্ট জেনে যায় যে তার আসলে কোথায় দক্ষতা তৈরি করা দরকার। এবং যেহেতু আমাদের এখন আপনি শুধু ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলছেন, আমি যদি আমার লোকাল ডোমেস্টিক মার্কেটের কথাও বলি, ডোমেস্টিক মার্কেটেও কি আসলে স্কিল পারসনের চাহিদা তৈরি হচ্ছে না? সেখানে আসলে ফ্রিল্যান্সার মানে তো বিভিন্ন ধরনের, যেমন আমরা ফ্রিল্যান্সার যখন অনেক ভালো একটা এন্টারপ্রেনার ফরম্যাটে চলে যায়, টিম গঠন, আমি অনেক কাজ পাচ্ছি। এখন আমার কিন্তু কি লাগে, টিম গঠন করার জন্য কিছু লোক লাগে, কিন্তু আমরা গঠন করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা আমার সাবজেক্টে স্কিল পিপল পাই না।
এবং আমাদের লোকাল মার্কেটে অনেক চাহিদা আছে স্কিল পিপলের, কারণ যারা খুব ভালো ফ্রিল্যান্সিং করে এবং ফ্রিল্যান্সিং মার্কেটে সাস্টেনেবিলিটি অবস্থানে আছে তারা কিন্তু অনেক ধরনের কাজ পায়। একটা হয়তো সে শুরুতে একটা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটা ক্লায়েন্টের কাছে কাজে গিয়েছিল, ওটা থেকে দেখা যায় যে তার অফিসের অনেক কিছু ম্যানেজমেন্ট করার সে দায়িত্ব পেতে পারে, কিন্তু বেসিক্যালি সে নিতে পারে না কেন, বা অনেক সময় ক্ষেত্রে একই সাবজেক্টে অনেক লোড চলে আসলেও আমরা কি করি অটো কাজ ছেড়ে দিই। দেখা গেল যে পাচ্ছে সে কিন্তু খুব ভালো পাচ্ছে, কিন্তু সে কাজ ছাড়তে বাধ্য হচ্ছে কেন, সে টিম বিল্ড আপ করতে পারছে না। এখান থেকে উদ্যোক্ত হওয়ার সুযোগ আছে। আমি আলমাস কবির ভাই আপনার কাছে আসতে চাই। আমি জানি না যে বেসিসের কাজ এটা কিনা, আমি ফ্রিল্যান্সারদের নিয়েও বেসিসের বিভিন্ন সময় বেসিস নেতৃবৃন্দের কথা বলতে শুনি এবং বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেও দেখি। মানে এই যে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য যে ধরনের লজিস্টিক্স দরকার সেটা আসলে নিশ্চিত করা দরকার কিনা, কি মনে হয়? অবশ্যই আমরা সবসময় বলে আসছি যে যারা ফ্রিল্যান্সার তাদেরকে আমরা সবসময় অ্যাডভাইস দিই যে তারা একটা টিম গঠন করুক, কারণ একলা কিন্তু বেশি দূর যাওয়া যায় না। সো 3 জন মিলে 4 জন মিলে 5 জন মিলে যদি একটা টিম হয়ে যদি একটা কাজ করে, বিকজ একটা বড় কাজের জন্য কিন্তু বিভিন্ন ধরনের মানুষ লাগে। হয়তো একজন গ্রাফিক্স ডিজাইনার লাগে, একজন প্রোগ্রামার লাগে, একজন ইউজার ইন্টারফেস ডিজাইনার লাগে, বিভিন্ন রকমের একটা ডোমেন নলেজের লোক লাগে, হয়তো ফাইন্যান্সের লোক লাগে। সো একটা টিম যদি কাজ করে তখন কিন্তু সেটা তারা আরো অনেক বড় বড় কাজ করতে পারবে এবং অনেক দূর যেতে পারবে। তো সেটা তাদেরকে আমরা উৎসাহ দিই যে একটা যদি তারা ট্রেড লাইসেন্স করে, বেসিসের মেম্বারশিপ নেয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট পাবে, বেসিস থেকে সাপোর্ট পাবে, ব্যাংকিং সাপোর্ট পাবে, অনেক বেশি সরকারি সাপোর্ট পাবে। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, তানজিবা যেটা বলছিল যে একেবারে ঠিক কথা, আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা খুব লো লেভেলের কাজগুলো করি। ঘন্টায় যে হয়তো $10 এখন ইনকাম করছে, সে যদি তাকে আপস্কিল করতে পারতো, সে যদি আরেকটু বেটার একটু হায়ার লেভেলের হাই ভ্যালু কাজ করতে পারতো, সে কিন্তু $25 থেকে $30 অর্জন করতে পারতো। তাহলে কিন্তু দেখেন তার ইনকাম 2 থেকে 3 গুণ বেড়ে গেল, অর্থাৎ আমাদের এক্সপোর্ট কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। এখন আমরা 2 সবাই তো ইনকামটা বেশি করতে চাই, কিন্তু সেখানে পৌঁছচ্ছে না বিকজ ওই স্কিল আমরা ডেভেলপ করছি না। আমরা এখনো পর্যন্ত সেই দেখা যাচ্ছে যে ক্লিপিং পাথের কাজ করে যাচ্ছি, ফটোশপের কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা যে একটা 3D অ্যানিমেশনের কাজ করব, অথবা আমরা একটা বিগ ডেটা নিয়ে একটা অ্যানালিটিক্যাল কাজ করব, একটা ডিসিশন মেকিং এর কাজ করব, এই কাজটা আমরা করছি না। কিন্তু সো হাই ভ্যালু কাজ কিন্তু আমরা এখনো করছি না। এবং আরেকটা সমস্যা যেটা হয়েছে, আপনি হয়তো দেখেছেন একটা রিপোর্ট ডেইলি স্টারে এসছে যে গত বছরের প্রথম 9 মাস এবং এই বছরের প্রথম 9 মাস যদি কম্পেয়ার করি, এই বছরের প্রথম 9 মাসের এক্সপোর্ট কিন্তু আগের বছর থেকে কমেছে। কেন কমেছে? 1 নম্বর কারণ হচ্ছে এইটা যে আমরা এখনো লো ভ্যালু কাজ করছি। 2 নম্বর হচ্ছে এই লো ভ্যালু কাজগুলো এখন আর আসা বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হয়ে যাচ্ছে, আরপিএ অর্থাৎ রোবোটিক প্রসেস অটোমেশন দিয়ে হয়ে যাচ্ছে। এখন আর ক্লিপিং পাথের দরকার হয় না, এটা ওই এআই করে ফেলে, সফটওয়্যার করে ফেলে। সো এই কাজগুলো বাংলাদেশে আর আসছে না। তো যারা এই ধরনের কাজ করতো, যে এই ফ্রিল্যান্সাররা এই কাজ করতো, তারা কিন্তু এখন গালে হাত দিয়ে বসে আছে। সো তারা যদি নিজেদেরকে আপগ্রেড না করতে পারে, আপস্কিল না করতে পারে, তাহলে একসময় দেখা যাবে সে আর কাজ পাবে না। সো আমরা যদি সত্যি সত্যি 5 বিলিয়ন 10 বিলিয়ন এইভাবে যদি আমরা এগোতে চাই, তাহলে আমাদেরকে এখনই সময় আমাদেরকে এই হাই লেভেল কাজগুলো, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে বিষয়ক যে স্কিলগুলো, সেগুলোতে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। তার জন্য তো বিভিন্ন ধরনের সচেতনতামূলক বা জানানোর মানে প্রোগ্রামগুলোও নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। আরেকটা জিনিস সেটা একটু বলি, খুব জরুরি, সরকার অনেক কাজ করছেন, আমি শুধু সরকারকে ক্রিটিসাইজ করছি না, সরকার অনেক কাজ করছেন, অনেক প্রকল্প দিয়ে আছে যার আন্ডারে এই ধরনের ট্রেনিং প্রোগ্রামের পরিকল্পনা রয়েছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সরকারের যে ট্রেনিংগুলো হয়, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হচ্ছে, সেই ট্রেনিংগুলোর কি কোনো অডিট আছে? মনে করেন 3 মাসের একটা ট্রেনিং দিলাম, সেই ট্রেনিং দেওয়ার পরে 3 মাস পরে একটা থার্ড পার্টিতে যদি আমি অডিট না করাই যে ছেলে মেয়েগুলো কি শিখলো বা কতদূর শিখলো, তাহলে তো সেখানে জবাবদিহিতা থাকে। সেখানে আপনাদের মতো যারা আসলে অর্গানাইজেশন, তাদেরও এক ধরনের দায়িত্ব আছে কিনা? কারণ আপনি একটু আগে বললেন যে বেসিসের মানে মেম্বারশিপ থাকলেই কাজগুলো করতে পারে। বেসিসের মেম্বারশিপ হলে আপনাদের দায়িত্ব সাপোর্ট পায়। সো বেসিসের মেম্বারশিপের জন্য আমি মিনিস্ট্রি থেকে যতটুকু জানি যে বেসিসের মেম্বারশিপ থাকলে সরকারি কাজগুলোর যোগ্যতা অর্জন করে। অ্যাসোসিয়েশন এখানে একটা রোল প্লে করতে পারে কিনা? পারে। বেসিসের মেম্বারশিপ না থাকলে বাংলাদেশে আপনি লিগালি সফটওয়্যার ব্যবসা করতে পারেন না।
একজন ফ্রিল্যান্সার তো একজন ব্যক্তি, সে তো করতেই পারে, সে তো একজন ফ্রিল্যান্সার, তাকে তো কোনো ইয়ে নেই। কিন্তু সে যদি বড় কাজ করতে চায় তার একটা ট্রেড লাইসেন্স লাগবে, তার একটা বেসিসের মেম্বারশিপ লাগবে। সো এইখানে হচ্ছে আমরা এই জন্য আমরা উৎসাহ দেই, আমরা বেসিস থেকে কিন্তু কয়েক বছর ধরে আমরা কিন্তু আউটসোর্সিং অ্যাওয়ার্ড করে আসছি। সারা দেশ থেকে এই ধরনের যারা ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, তাদেরকে আমরা রেকগনাইজ করছি, প্রাইজ দিচ্ছি, অ্যাওয়ার্ড দিচ্ছি। সো সেগুলো আমরা করে আসছি, উৎসাহ দিচ্ছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো করলে তো হবে না, আমাদের 6.5 লক্ষ ফ্রিল্যান্সার থাকলে তো হবে না, তাদেরকে তো হাই লেভেল কাজে আমাদেরকে দক্ষ বানাতে হবে। আমাদেরকে তো এই যে নতুন নতুন টেকনোলজিগুলো তাদেরকে শেখাতে হবে। এই শেখাবে কে? হ্যাঁ, আমরা বেসিস থেকে আমাদের যে ইনস্টিটিউট আছে সেখান থেকে আমরা নয় কিছু শেখাবো, কয় হাজার শেখাতে পারবো, কিন্তু এই যে 150টা ইউনিভার্সিটি আছে এদেরকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসতে হবে। দাদা বলছিলেন যে আমাদের কিন্তু বড় একটা জায়গা রয়েছে, প্রায় বিশাল বড় জায়গা, 257টি কলেজ রয়েছে। এক্স্যাক্টলি, এদেরকে এগিয়ে আসতে হবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের কথা দাদা বললেন, একটা সিলেবাস মঞ্জুরি দিতে, তারা অ্যাপ্রুভ করতে মানে বছরের বেশি লেগে যায়, 3 বছর 4 সো বছর এটা তো তাহলে তো মানে হবে না। সো আপনাকে মানে এক নম্বর কথা, পাবলিক ইউনিভার্সিটিগুলো যদি এগিয়ে না আসে, কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এখন আমাদেরকে ডাকেন এবং আমাদের অ্যাডভাইস নেন, তাদের কারিকুলাম চেঞ্জ করছেন, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো এখনো এটা করছেন না। ওইখানে এগুলো আমাদের করা দরকার, একটা বড় জায়গা নিতে হবে, না হলে আমরা তার দক্ষতা বাড়াতে পারবো না। আমি বিকর্ণদের কাছে আসতে চাই, এখানে যে ইন্ডাস্ট্রি পিপল, বিশেষ করে আমাদের শিল্পায়নের সাথে যারা জড়িত, তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে সেই প্রসঙ্গে বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন রানা ইসলামের সাথে 7 দিনে। বিকর্ণ কুমার ঘোষ, আপনার কাছে যে প্রসঙ্গে এসেছিলাম, যে অনেকগুলো প্রসঙ্গের মধ্যে একটা বিষয় চলে এসেছে যে ইন্ডাস্ট্রি পিপুলের একটা বড় অবদান রাখার সুযোগ আছে, কারণ সরকার এরই মধ্যে অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। সেখানে আপনি 6 মাস হলো এফবিসিসির ইনোভেশন সেন্টার নিয়ে কাজ করছেন, রিসার্চ সেন্টার নিয়ে কাজ করছেন, এবং বলা হয় যে বাংলাদেশের সার্বিকভাবে গবেষণা নিয়ে বাজেট কম থাকে। এখন আপনি কি ধরনের পরিবর্তন চান আসলে ইন্ডাস্ট্রি পিপলের কাছে? দেখেন, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলেন, স্কিলস ডেভেলপমেন্ট বলেন, অলওয়েজ দেয়ার মাস্ট বি ব্রিজিং বিটুইন অ্যাকাডেমিয়া, ইন্ডাস্ট্রি অ্যান্ড দি গভর্নমেন্ট। এই তিনটার সমন্বয় অবশ্যই প্রয়োজন। সেখানে আমি বিশ্বাস করি সবচাইতে বড় রোল প্লে করে দেশের গভর্নমেন্ট, কারণ আমরা আমাদের চারপাশে যা দেখি তার সবচেয়ে বড় নিয়ন্ত্রক হলো সরকার। সেখানে সরকার বর্তমানে স্বাভাবিক যে প্রসেস, সেখান থেকে বেরিয়ে এসে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু প্লে দি রোল অফ অ্যাক্সিলারেটর, সাপোর্টার। পাশাপাশি আপনি যদি ইন্ডাস্ট্রির কথা বলেন, আজ থেকে 30-40-50 বছর আগে এই তিনটা সেক্টর কমপ্লিটলি সাইলো মডেলে গিয়েছে। অ্যাকাডেমিয়া তাদের মতো পড়িয়েছে, দে ডিডন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট ইজ দি মার্কেট ডিমান্ড। ইন্ডাস্ট্রি কখনো অ্যাকাডেমিয়ার কাছে যায়নি যে আমাদের এই দরকার, এরকম দেন। সরকার শুধুমাত্র নীতি নির্ধারণ, রেভিনিউ নিয়ে ব্যস্ত থেকেছে, কিন্তু সেই জায়গায় একটা ব্রিজিং হচ্ছে। তবে ডেফিনেটলি এটি খুব দ্রুত হওয়া দরকার এবং আরও অনেক আগে হওয়া দরকার ছিল। ইন্ডাস্ট্রি এখন কিন্তু চলছে বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন। প্রথম জেনারেশন যারা ছিল তারা কিন্তু অত বেশি হয়তো ইউনিভার্সিটির সার্টিফিকেটধারী ছিল না। এখন যারা আসছে তারা কিন্তু অনেক বেশি জেনে আসছে কেন ইনোভেশন দরকার, কেন রিসার্চ দরকার। তারা নিজেদের দায়িত্বে, নিজেদের গরজেই সরকারের কাছে আসছে, একাডেমির কাছে আসছে, আমাদের এই জায়গায় ইনোভেশনটা দরকার। আমরা এটা খুব ভালো করেই উপলব্ধি করছি। ইন্ডাস্ট্রি এসে আমাদেরকে বলছে যে আমার এই জায়গাটায় এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের খুব বেশি ক্রুশিয়াল, কারণ খুব দ্রুতই নতুন প্রোডাক্ট মার্কেটে আসছে, কম্পিটিশন অনেক বেশি বাড়ছে, এবং তারাও দেখছে যে আমার এক্সিস্টিং প্রোডাক্ট আমি যদি এটার ভ্যালু চেঞ্জ না করি, ভ্যালু অ্যাড না করি, তাহলে মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবে না। এর চেয়ে আরও অনেক বেশি প্রাইস কম্পিটিটিভ প্রোডাক্ট চলে আসবে, আরও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্ট আসবে, তখন আমার মার্কেট ডেফিনেটলি ফল করবে। তো সে কারণের জন্য এখন ইন্ডাস্ট্রির অনেক বেশি চাহিদা যে আমার এই ইনোভেশন এবং রিসার্চ দিয়ে কিভাবে আমি আমার এক্সিস্টিং মার্কেটটাকে আরও অনেক বেশি ডেভেলপ করতে পারি, কিভাবে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আরও অনেক বেশি এফিশিয়েন্ট করতে পারি, মার্কেট কম্পিটিটিভ করতে পারি, আমার মার্কেটটাকে কিভাবে আমি আরও বেশি ওয়াইড স্প্রেড করতে পারি। লিডারদের আসলে মানসিকতার পরিবর্তন কতটা অবশ্যই হচ্ছে।
অবশ্যই হচ্ছে। এখন ইন্ডাস্ট্রি থেকে আমরা দেখছি কিছু কিছু রিসার্চের জন্য তারা এগিয়ে আসছে, আমাদের কাছে আসছে, একাডেমিয়ার কাছে যাচ্ছে, সরকারের কাছে আসছে, এটি আগে ছিল না। তবে আমি মনে করি এই পরিবর্তনটা খুব যথেষ্ট নয়, আরও অনেক দ্রুত হওয়া দরকার। ইন্ডাস্ট্রি লিডারদের ভিতরে এই পরিবর্তনটা আরও অনেক দ্রুত হলে তাহলে হবে কি, একাডেমিয়ারাও এগিয়ে আসবে। রিসার্চের জায়গাটা এটাতে ব্রিজিং ছাড়া সম্ভব না, রিসার্চ কখনোই ফান্ডিং ছাড়া সম্ভব নয়। নিশ্চয়ই সেই পরিবর্তনগুলো আসবে। ইন্ডাস্ট্রিতে ইনোভেশন এবং রিসার্চ ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি আগাতে পারবে না, নিশ্চিতভাবে পারবে না। ইন্ডাস্ট্রি না গেলে নিশ্চয়ই আপনি বলবেন যে স্মার্ট অবশ্যই বাংলাদেশ স্বপ্ন আমাদের সরকারের রেভিনিউর ব্যাপার, আমাদের এই স্মার্ট বাংলাদেশের জায়গাটা, সেটা আমাদের ডেফিনেটলি আমাদের পার ক্যাপিটা ইনকামের কথা যেটা আমরা বলছি $12,500, সেটার জন্য কী করতে হবে? হু ইজ দি মেজর কন্ট্রিবিউটার? পাবলিক সেক্টরের চাইতে প্রাইভেট সেক্টর অনেক বেশি। প্রাইভেট সেক্টর ইজ কন্ট্রিবিউটিং মোর দ্যান 85%। তো সেই জায়গায় যদি আমাদের রেভিনিউ অনেক বেশি না হয়, আমাদের ইনভেস্টমেন্ট যদি অনেক বেশি না হয়, তাহলে আমরা যথাসময়ে এই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন নিশ্চিত করাটা কঠিন। সেই জায়গায় পৌঁছতে চাই, কথা আরো বলা যেত, সময়ের স্বল্পতা আছে, শেষ পার্টে আছে আমরা। ডক্টর তানজিমা রহমান, খুব সংক্ষেপে যদি বলেন যে আসলে আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন, এখানে দক্ষতার কোন জায়গা নিয়ে কাজ করতে আপনি এই মুহূর্তে চান? আমি যেটা চাই যে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আমরা সবসময় বলে আসি বা শুনেছি, তারা আসলে আপস্কিলেশনের আওতায় আসুক এবং নতুন যারা শিখছে তারা হাইলি পেইড কাজের ভিতরে আসুক। সেখানে আপনার অ্যাসোসিয়েশন কি দায়িত্ব নিতে চাই? অলরেডি আমরা ক্যাম্পেইন শুরু করেছি, ইউজিসির সাথে আমাদের কথা হয়েছে, ওদের ওখানে আমরা 7 দিনের কর্মশালাগুলো করব। অ্যাটলিস্ট যেহেতু আমরা স্মার্ট হতে চলেছি, নলেজটুকু যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, এটা আমাদের কাজ। ধন্যবাদ আপনাকে। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে একই প্রশ্ন, একটু ভিন্নভাবে, যদিও আপনি এখন বর্তমান কমিটির বাইরে আছেন বেসিসে। আসলে বেসিস কি ধরনের দায়িত্ব নিতে পারে নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের? আমি মনে করি এখন এটা স্পেশালাইজেশনের যুগ। বাংলাদেশকে একটা পার্টিকুলার দক্ষতায় ব্র্যান্ডিং করতে হবে। অর্থাৎ মানে আপনি যখন মনে করবেন যে কোনো একটা, ধরুন আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশ সব কিছু পারে, তাহলে কিন্তু বাংলাদেশকে কেউ চিনবে না। কেউ যদি মনে করে পৃথিবীতে যে গেম ডেভেলপমেন্ট করবে, সবাই জানে কিন্তু সাউথ কোরিয়ার ইঞ্জিনিয়াররা খুব ভালো। সেরকম একটা বা দুইটা বিষয় আমাদেরকে চুজ করতে হবে। এটা ব্লকচেন হতে পারে, এটা বিগ ডেটা হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, যে কোনো জিনিস চুজ যদি আমরা করতে পারি, এই দায়িত্ব বেসিস বা ইন্ডাস্ট্রি নিতে পারে যে আমরা কোন বিষয় ভালো করতে পারি, এবং সেই বিষয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই বিষয়গুলোতে আমরা যদি নিজেদেরকে দক্ষ করে তুলতে পারি তাহলে, এবং সেইভাবে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি যে ঠিক আছে ব্লকচেনের কাজ করতে হবে, বাংলাদেশে যাও, বা 3D অ্যানিমেশনের কাজ করতে হবে, বাংলাদেশে যাও। আমি বলছি না, আমি এগুলো জাস্ট উদাহরণ দিচ্ছি যে এগুলি হতে হবে কোনো মানে নেই, কিন্তু এই যে আইডেন্টিফিকেশন যে কোন বিষয়টা আমরা চুজ করব, এরকম একটা বা দুইটা বিষয় আমাদেরকে কিন্তু মাস্টার হতে হবে। জ্যাক অফ অল ট্রেডস হয়ে কোনো লাভ নেই, মাস্টার অফ একটা বা দুইটা ট্রেড যদি আমরা হতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রপার ব্র্যান্ডিং করতে পারবো এবং বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে সেই ফ্ল্যাগ নিয়ে কিন্তু আমরা মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। শেষ একটা সুযোগ আপনাকে দিতে চাই যে এই যে আলমাস কবির যেটা বলেন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটাই আসলে কিভাবে হতে পারে, বিশেষ করে আপনি আপনার চোখে কিভাবে দেখেন, অ্যাসোসিয়েশনগুলো কিভাবে আগে আসতে পারে? খুব সংক্ষেপে দাদা। আমি পুরোটাই একমত। ব্র্যান্ডিং এখন এই ওয়ার্ল্ডে ইজ ওয়ান অফ দি এসেনশিয়াল জায়গা। আমরা সব কিছুতে দক্ষ নেবার, একজন কখনোই এই স্পেশালাইজড ওয়ার্ল্ডে সব বিষয়ে দক্ষ হতে পারে না। যে কোনো একটা জায়গায় আমাদের ফোকাস করা দরকার। আমাদের এই পুরো জনশক্তি, এই 17 কোটি মানুষের দেশ, আমাদের এখন সবচেয়ে বড় সুযোগ হলো চতুর্থ শিল্প বিপ্লবের যে কোনো একটা বা দুটো বা তিনটা জায়গাকে আমরা পার্টিকুলারলি ফোকাস করতে পারি, কারণ উই আর এ ভেরি ফাস্ট লার্নিং নেশন, এবং আমরা একটা জায়গায় যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের পক্ষে এটা করা সম্ভব। এবং সেই জায়গায় সরকারও উদ্যোগ নিয়েছে। আমাদের কিন্তু এখন এই যে ইকোসিস্টেমটা তৈরি হতে যাচ্ছে। আমাদের সরকার ইতিমধ্যে প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে ICT কম্পালসারি করেছে, এবং আমরা দাবি তুলছি সরকারের কাছে আমাদের 4I একটা সাবজেক্ট করা হোক, যেটা মাধ্যমিক পর্যায়ে, এবং সেই জায়গা থেকে শুরু হোক আমাদের এই ইন্টারনেট এবং কম্পিউটারের যে এসেনশিয়াল যে যাত্রাটা, সেই জায়গায়। তাহলে পরে এই শুধুমাত্র ইউনিভার্সিটিতে এসে কেবল শিখবে এইটা দিয়ে কিন্তু আমরা পারবো না। নিশ্চয়ই তার আগেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে যাবে, ইউনিভার্সিটিতে এসে স্পেশালাইজেশন হবে।
সবার ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই, এমনকি এসএসসি পাস করেও আমাদের এই দক্ষতা দেওয়া সম্ভব। 3 মাস 6 মাস বা 1 বছরের ট্রেনিংয়ে আমাদের কিন্তু 4 ইয়ারের উপরে আমরা এক্সপার্ট হতে পারি। সেই জায়গায় পুরো জাতি আমরা একসাথে কাজ করব, পাবলিক প্রাইভেট একাডেমিয়া সবাই মিলে। তাহলে আমাদের যে স্বপ্নের দেশ আমরা বলছি স্মার্ট বাংলাদেশ, এবং আমরা 2071 সালে যেটা বলছি আমরা আমাদের সমৃদ্ধির সর্বোচ্চ জায়গায় যেতে চাই, আমরা সবার উপরে উঠতে চাই, সেটি করা সম্ভব। আমরা ছিলাম, আবারও যেতে চাই 2071-এ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জাতি আমরা হতে চাই, এবং আমরা পারবো। বাংলাদেশকে দক্ষ বানিয়ে বাংলাদেশকে সেভাবে ব্র্যান্ডিং করতে হবে সারা পৃথিবীর সামনে, এবং সেটাই করলে আসলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের যে চিন্তাটা করছি আমরা সেটা হয়তো অর্জন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, নিশ্চিতভাবে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এই আয়োজনে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। নেক্সাস টেলিভিশনের দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আবারও, ভালো থাকুন।